স্টুডেন্টস, আজকে আমরা সবাই পৃথিবীর গোলার্ধ এবং ব্যাসার্ধ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা কি কেউ বলতে পারবে পৃথিবীর কয়টি গোলার্ধ? ম্যাডাম আমি বলবো ম্যাডাম আমি বলবো পৃথিবীর দুটি গোলার্ধ, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ। ঠিক এমন সময় তিতলির ফোন বেজে ওঠে। 1 মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, আমি কথা বলে নিই, তারপর আবার পড়াবো। হ্যাঁ মা বলুন, কি বলবেন তাড়াতাড়ি বলুন, আমি ক্লাসে বাচ্চাদের পড়াচ্ছি। আরে শুধু বাচ্চাদের পড়ালে হবে? সংসারের দিকে তোমার তো কোনো মন নেই। একবার বাইরে আকাশের দিকে তাকিয়ে দেখো, আকাশে ঘন কালো মেঘ করে এসেছে, কিছুক্ষণের মধ্যেই ঝমঝম করে বৃষ্টি নামবে। তাড়াতাড়ি একবার বাড়িতে এসে ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে রেখে যাও। শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি খুবই বিরক্ত হয়ে ওঠে। মা আমি বললাম আমি এখন বাচ্চাদের ক্লাস নিচ্ছি, আমার পক্ষে এখন ক্লাস ছেড়ে দিয়ে বাড়িতে গিয়ে জামা কাপড় তোলা সম্ভব নয়। আপনি তো বাড়িতে বসেই আছেন, আপনি দয়া করে জামা কাপড়গুলো তুলে নিন, আর ক্লাসের মধ্যে আমাকে এভাবে বারবার ফোন করে বিরক্ত করবেন না প্লিজ। তুমি তোমার শাশুড়িকে হুকুম করছো? তোমার সাহস তো কম নয়। তুমি একজন শিক্ষিকা হয়ে নিজেই জানো না গুরুজনেদের কিভাবে সম্মান করতে হয়। আমার হাঁটুতে ব্যথা, তাই আমি কিছুতেই দোতলার উপরে গিয়ে জামা কাপড়গুলো নামিয়ে নিয়ে আসতে পারবো না। তাড়াতাড়ি এসো, জামা কাপড়গুলো ভিজে গেলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি চুপচাপ ফোন রেখে দেয়। সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আসলে তিতলি এক প্রাইমারি স্কুলে চাকরি করে, আর ঠিক সেই স্কুলের পাশেই ছিল তিতলির শ্বশুর বাড়ি। তাই তিতলির পরিবার মাঝে মধ্যেই তিতলিকে ফোন করে বিরক্ত করে থাকে। ছোট ছোট কারণে অকারণে তিতলিকে সবসময় স্কুল থেকে বাড়িতে ডাকা হয়। আচ্ছা বাচ্চারা, আমি বোর্ডে কয়েকটা প্রশ্ন লিখে দিয়ে যাচ্ছি, তোমরা উত্তরগুলো লিখতে থাকো, আমি 5 মিনিটের মধ্যে আসছি, ওকে? এভাবেই তিতলি বাচ্চাদেরকে ক্লাস ওয়ার্কের মধ্যে ব্যস্ত রেখে তাড়াতাড়ি শ্বশুর বাড়িতে ছুটে যায়। সে খুবই দ্রুত গতিতে সিঁড়ি দিয়ে উঠে জামা কাপড়গুলো নামিয়ে ঘরে রেখে দেয়। যা দেখে রমা দেবী বলে, বাবা, জামা কাপড়গুলো ভাঁজ করার মতো হাতে সময় নেই, কোনো রকমে জামা কাপড়গুলো দলা পাকিয়ে রেখে চলে যাচ্ছ? তুমি কি কোনো কাজই গুছিয়ে করতে পারো না? আরে আশ্চর্য ব্যাপার তো, ওদিকে আমার ক্লাস চলছে, যদি কেউ দেখতে পাই আমি ক্লাস ছেড়ে রেখে এরকম বাড়িতে চলে এসেছি তাহলে মুশকিল হয়ে যাবে। আর ক্লাস 4 এর বাচ্চাগুলো ভীষণ দুষ্টু। 2 মিনিট ক্লাসে টিচার না থাকলে ওরা তাণ্ডব শুরু করে দেয়। স্কুল ছুটি হয়ে গেলে আমি বাড়ি এসে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে দেব, আর যেগুলো আয়রন করা সেগুলো আয়রন করে দেব। আপনি চিন্তা করবেন না, এখন আমাকে যেতে দিন। আরে ঠিক আছে, জামা কাপড়গুলো ভাঁজ করতে না হয় সময় লাগবে, কিন্তু 1 কাপ চা করতে তো তোমার বেশি সময় লাগবে না। আমার খুব মাথা ব্যথা করছে, 1 কাপ চা করে আমাকে দিয়ে যাও। বাড়ির কাছেই তো স্কুল, 2 পা বাড়ালেই তো তুমি স্কুলে পৌঁছে যাবে। শাশুড়ি মায়ের কথা শুনে তিতলি ঝটপট চা বানিয়ে শাশুড়ি মাকে দিয়ে আবার স্কুলের দিকে ছুটে যায়। কিন্তু সেই ক্লাসরুমে প্রবেশ করা মাত্রই ঘন্টা বাজতে শুরু হয়, অর্থাৎ ক্লাস শেষ হয়ে যায়, আর বাচ্চাটা সেই আনন্দে লাফালাফি করতে শুরু করে। তাই তিতলি আবার ক্লাসের বাইরে বেরিয়ে আসে। ইস, পরীক্ষা শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, ভাবলাম আজকে খানিকটা সিলেবাস কভার করে নেব। এবার মনে হচ্ছে বাচ্চাদের স্কুল ছুটির পর এক্সট্রা ক্লাস নিতে হবে, তা না হলে আবার হেডমিস্ট্রেসকে জবাব দিতে হবে আমার সিলেবাস শেষ হলো না কেন। প্রত্যেক দিনই আমার সঙ্গে এরকম কিছু না কিছু হয়েই থাকে, আমার জন্য তো বাচ্চাদের ক্ষতি হচ্ছে। এভাবেই আরো কিছুদিন কাটে। প্রত্যেক দিনই তিতলি স্কুলে যাওয়ার আগে বাড়ির সমস্ত কাজকর্ম সুন্দরভাবে সম্পন্ন করে, কিন্তু তবুও ছোট ছোট কারণে তিতলির শাশুড়ি মা তাকে বিরক্ত করে থাকে। মা, আমি কিন্তু বাড়ির সব কাজ করে দিয়েছি, আজকে জামা কাপড়গুলো ছাদে মেলিনি, কারণ বর্ষাকাল তো, যখন তখন বৃষ্টি হতে পারে, তাই আমি ব্যালকনিতে জামা কাপড়গুলো মেলে দিয়েছি। দুপুরের খাবার রান্না করে টেবিলে রাখা আছে, আপনি সময় মতো খেয়ে নেবেন, আর দয়া করে আমাকে বারবার ফোন করে বিরক্ত করবেন না। এই বলে তিতলি স্কুলে চলে যায়। কিন্তু স্কুলে যাওয়ার পরও তিতলি শান্তিতে থাকতে পারে না, কারণ তিতলির ছোট ননদ মৌমিতা, যার বয়স ছিল মাত্র 10 বছর, আর সে ওই স্কুলে ক্লাস 4 এর ছাত্রী ছিল। তাই তিতলির ছোট ননদ মৌমিতা স্কুলে মাঝে মধ্যেই তার বৌদিকে বিরক্ত করে থাকতো। সেদিন যখন টিফিনের সময় মৌমিতা খাবার খেতে বসে, তখন সে নিজের টিফিনের খাবার দেখে ভীষণই রেগে যায়, কারণ তার টিফিনে রুটি এবং ঢেঁড়সের তরকারি থাকে,
যা দেখে মৌমিতা তখনই সেই টিফিন কৌটো নিয়ে স্টাফ রুমে চলে যায়। সেই সময় তিতলিও স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে খাবার খেতে বসে। এমন সময় মৌমিতা সবার মাঝে গিয়ে বলে, বৌদি, না মানে সরি ম্যাডাম, আপনি আমাকে টিফিনে কি খাবার দিয়েছেন? আপনি জানেন না আমি ঢ্যাঁড়স দিয়ে রুটি খেতে পছন্দ করি না, তবুও আপনি আমার টিফিনে এসব উল্টোপাল্টা খাবার দিয়েছেন কেন? আমি এসব খাবার খাবো না, আপনি আমার জন্য পাস্তা বানিয়ে নিয়ে আসুন। আরে মৌমিতা, আমি তো কালকে তোমাকে টিফিনে বার্গার দিয়েছিলাম, তার আগের দিন তোমাকে চাউমিন বানিয়ে দিয়েছি। প্রত্যেকদিন ফাস্টফুড খেলে তো শরীর খারাপ করবে, মাঝে মধ্যে ঘরোয়া রুটি সবজিও খেতে হয়। দেখো, আমিও তো রুটি সবজি খাবো বলে নিয়ে এসেছি। তোমার রুটি সবজি খাওয়ার ইচ্ছে হলে আমার টিফিনটাও তুমি খেয়ে নাও, কিন্তু আমি এগুলো খাবো না। আমি ভালোভাবে বলছি, তুমি শুনতে চাইছো না? এখন সবেমাত্র টিফিন আবার শুরু হয়েছে, হাতে আধ ঘন্টা সময় আছে। পাস্তা বানাতে 5-10 মিনিটের বেশি সময় লাগবে না, তাই তুমি আমাকে পাস্তা বানিয়ে নিয়ে এসে দাও। আমি কিছু শুনতে চাই না, তা না হলে কিন্তু বাড়ি গিয়ে আমি বাবা মায়ের কাছে নালিশ করব। মৌমিতার মুখে এরকম কথা শুনে স্টাফ রুমে উপস্থিত অন্যান্য টিচাররা মিচকি মিচকি হাসতে থাকে, যা দেখে তিতলির খুবই খারাপ লাগে। তাই তিতলি বাধ্য হয়ে আবার স্কুল থেকে শ্বশুর বাড়িতে চলে যায়। সে ঝটপট রান্নাঘরে গিয়ে পাস্তা বানাতে শুরু করে, কিন্তু সে খুবই তাড়াহুড়ো করে পাস্তা বানাতে গিয়ে তার হাতে গরম জল পড়ে যায়। ঠিক এমন সময় সেখানে তিতলির শাশুড়ি মা রান্নাঘরে এসে বলে, বাবা, আজকে নিজেই স্কুল থেকে বাড়ি এসে সোজা রান্নাঘরে ঢুকে পড়লে। অন্যান্য দিন আমি বাড়ি আসতে বললে তোমার তো খুব সমস্যা হয়। বুঝেছি, স্কুলে ঢেঁড়সের তরকারি রুটি নিয়ে গেছো বলে তোমার গলা দিয়ে সেই খাবারগুলো নামছে না, তাই জন্য নিজের জন্য পাস্তা বানাতে এসেছো। আগে না, আমি নিজের জন্য পাস্তা বানাতে আসিনি। বাড়িতে আপনার বড় মেয়ে জ্বালাই, সেটা আলাদা কথা। স্কুলে যাওয়ার পর আপনার ছোট মেয়ে আমাকে শান্তিতে থাকতে দেয় না। মৌমিতা ঢ্যাঁড়স রুটি খাবে না বলে আমাকে পাস্তা বানাতে পাঠালো। মাঝে মধ্যে মনে হয় স্কুলের চাকরিটাই আমি ছেড়ে দেব। আমার স্কুলটা যদি বাড়ির কাছে না হয়ে দূরে হতো, তাহলে অন্তত আমি শান্তিতে চাকরিটা করতে পারতাম। আরে ঠিক আছে, এত কথা শোনানোর কিছু নেই। আমার বাচ্চা মেয়েটা একটু পাস্তা খেতে চেয়েছে, তাই বলে তুমি এত কথা শোনাবে? এমনিতেই তো আমার মেয়েটা কিছু খেতে চায় না। এবার দেরি করো না, তাড়াতাড়ি খাবারটা নিয়ে যাও, তা না হলে ঘন্টা পড়ে গেলে আমার মেয়ে খাবার খেতে পারবে না। এই শুনে তিতলি পাস্তা বানিয়ে তাড়াতাড়ি করে স্কুলে নিয়ে গিয়ে মৌমিতার হাতে ধরিয়ে দেয়, যা দেখে মৌমিতা খুবই খুশি হয় আর বন্ধুদের সঙ্গে মজা করে পাস্তা খেতে বসে পড়ে। অন্যদিকে তিতলিও স্টাফ রুমে গিয়ে কোনো রকমই অল্প করে খাবার খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন তিতলি যখন স্কুলে থাকে, তখন তিতলির বড় ননদ মনিকা তাকে ফোন করে বলে, ও বৌদি, আমার কলেজ থেকে কয়েকজন বান্ধবী বাড়িতে এসেছে, তুমি তাড়াতাড়ি প্লিজ একবার এসে আমাদের খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা করে দাও তো। আমি এখন ক্লাসে আছি, আমি ক্লাস ছেড়ে বাড়ি যেতে পারবো না। তুমি তো যথেষ্ট বড় হয়েছো, তুমি কলেজে পড়ো, তোমার তো এই ব্যাপারটা খুব ভালো মতো বোঝা উচিত। তুমি বাইরে থেকে কিছু খাবার কিনে তোমার বন্ধুদেরকে খাইয়ে দাও, কিংবা তুমি তো ওদেরকে সন্ধ্যাবেলা বাড়িতে নিয়ে আসতে পারতে, তাহলে কোনো সমস্যা হতো না। আরে আজকে আমাদের কলেজ তো তাড়াতাড়ি ছুটি হয়ে গেল, তাই জন্য ওদেরকে বাড়িতে নিয়ে চলে এলাম। মা, দাদা, বাবা এখন কেউ বাড়িতে নেই, আর বাইরেও তো বৃষ্টি পড়ছে। আমি বাড়িতে কোনো ছাতাও খুঁজে পাচ্ছি না, তা না হলে আমি ছাতা নিয়ে গিয়ে বাইরে থেকে কিছু খাবার কিনে নিয়ে এসে ওদেরকে খাইয়ে দিতাম। তোমার কাছে তো নিশ্চয়ই ছাতা আছে, আর তোমার স্কুলের পাশেও একটা রেস্টুরেন্ট আছে, তুমি ওখান থেকে কিছু খাবার কিনে বাড়িতে দিয়ে যাও প্লিজ। শোনো মনিকা, আমি এখন যেতে পারবো না। হ্যালো, শুনছো? তিতলির কথা শেষ হওয়ার আগেই মনিকা ফোন রেখে দেয়, কিন্তু তিতলি কিছুতেই ক্লাস ছেড়ে বাড়ি যেতে চায় না। কিন্তু কিছুক্ষণ পরপরই মনিকা আবার তার বৌদিকে ফোন করে বিরক্ত করতে থাকে। তাই তিতলি বাধ্য হয়ে ক্লাস ছেড়ে রেখে ছাতা নিয়ে ভিজতে ভিজতে রেস্টুরেন্টে যায়। সেখান থেকে সে বেশ কিছু খাবার কিনে শ্বশুর বাড়িতে যায় আর খাবারগুলো বড় ননদের হাতে ধরিয়ে দেয়, যা দেখে মনিকা খুবই খুশি হয়। এভাবেই দেখতে দেখতে সেই দিনটা কাটে। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। একদিন দুপুরবেলা তিতলির শাশুড়ি মা রমা দেবী তিতলিকে ভিডিও কল করে বিরক্ত করতে শুরু করে। আরে কি হলো, আপনি আমাকে ভিডিও কল কেন করছেন? আমি ভাবলাম আপনি হয়তো ভুল করে ভিডিও কল করছেন, কিন্তু কি হয়েছে বলুন। আমি ভিডিও কল করলাম কারণ আমি দেখতে চাই তুমি ক্লাস করাচ্ছ নাকি ফাঁকা বসে আছো।
তুমি তো সব সময় মিথ্যা অজুহাত দেখাও। তোমাকে এখনই বাড়ি যেতে হবে, একবার তাড়াতাড়ি একবার বাড়ি যাও, খুব দরকার। আরে আমি ক্লাসে নেই মানে এই নয় যে আমি স্টাফ রুমে ফাঁকা বসে আছি। বাচ্চাদের ক্লাস করানো ছাড়াও আমাদের টিচারদের আরো অনেক রকমের কাজ থাকে। এখন আমি বাচ্চাদের পরীক্ষার খাতা চেক করছি। আরে আমি একটু পার্কে এসেছিলাম আমার বান্ধবীদের সঙ্গে, কিন্তু আমি বাড়িতে জলের পাম্প চালিয়ে এসেছি। আমার মনে ছিল না। পাশের বাড়ির প্রতিবেশী এখন ফোন করে বলছে জল বাইরে বেরিয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বাড়ি গিয়ে তুমি পাম্পের সুইচটা বন্ধ করে দাও। আরে তাড়াতাড়ি যাও, আমি এখন অনেক দূরে আছি। আমি কি বাড়ি যেতে পারবো? তুমি তো বাড়ির কাছেই আছো। এই শুনে তিতলির রাগ হলেও কিছু করার থাকে না। সে তখনই তাড়াহুড়ো করে বাড়ি যায় আর পাম্পের সুইচ বন্ধ করে আবার স্কুলে ফিরে যায়। কিন্তু তিতলি এবার কিছুতেই এগুলো সহ্য করতে পারে না। তাই সেদিনই রাত্রিবেলা তিতলি সঞ্জয়ের সঙ্গে কথা বলে। সঞ্জয়, আমি ঠিক করেছি আমি চাকরিটা ছেড়ে দেব, কারণ আমি যখন স্কুলে যাই তখন সবাই মিলে আমাকে ভীষণ বাজেভাবে বিরক্ত করে। এরকম চলতে থাকলে আমি তো পাগল হয়ে যাব। আমি স্কুলে পড়াতে যাই, আমি ছেলে খেলা করতে যাই না। এই ব্যাপারটা তোমার পরিবার কেন বুঝতে চায় না? সারাদিন কাজকর্ম করে বাড়ি ফিরে এসে এরকম ঝগড়া ঝামেলা কিন্তু আমার একদম পছন্দ নয়। তুমি যদি এখন সরকারি চাকরি ছেড়ে দাও তাহলে আমার একার পক্ষে এখন সবকিছু ম্যানেজ করা সম্ভব হবে না। কিছুদিনের মধ্যেই মনিকার কলেজ শেষ হয়ে যাবে, ওর তো বিয়ে দিতে হবে। তাই এখন থেকে তো আমাদেরকে টাকা পয়সা জমিয়ে রাখতে হবে। সঞ্জয়ের কথা শুনে তিতলি আর কিছু বলতে পারে না। তিতলি শুধুমাত্র তার শ্বশুরবাড়ির পরিবারের আর্থিক অবস্থার কথা ভেবেই চাকরিতে জয়েন করে, যাতে সে তার পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতে পারে। কিন্তু তিতলির পরিবার একদমই তাকে বোঝার চেষ্টা করে না। আর তিতলি চাইলেও ইচ্ছাকৃতভাবে সেই চাকরিটা ছেড়ে দিতে পারে না। এরই মধ্যে একদিন বাড়িতে অতিথি আসায় তিতলির শাশুড়ি মা তিতলিকে ফোন করে স্কুল থেকে বাড়িতে ডেকে নেয় আর তিতলিকে নানান রকম রান্নাবান্নায় ব্যস্ত রাখে। এমন সময় স্কুল থেকে একজন টিচার তিতলিকে ফোন করে বলে, আরে তিতলি ম্যাডাম, তুমি কোথায় আছো? স্কুলে ইন্সপেকশন টিম এসেছে, ওনারা সবাই তোমাকে খুঁজছেন। তুমি তাড়াতাড়ি এখানে এসো, তা না হলে তোমার চাকরিটা চলে যেতে পারে। স্কুলের সমস্ত টিচাররা মিলে তোমার নামে অবজেকশন জানিয়েছে। তুমি ঠিকমতো বাচ্চাদের ক্লাস করাও না, ওদের সিলেবাস কমপ্লিট করাও না, আর যখন তখন স্কুলের বাইরে বেরিয়ে যাও। তাই তুমি এখন স্কুলে না এলে কিন্তু সমস্যা হতে পারে। তুমি তাড়াতাড়ি 2 মিনিটের মধ্যে স্কুলে চলে এসো। এই কথা শুনে তিতলির মাথায় তখনই একটা আইডিয়া আসে। তিতলি সেদিন ইচ্ছাকৃতভাবে স্কুলে যায় না, যার ফলে পরের দিন সে জানতে পারে তাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছে। এরকম খবর শুনে তিতলি দুঃখ পাওয়ার বদলে খুবই খুশি হয়। বেশ হয়েছে, আমি নিজে থেকে চাকরিটা এতদিন পর্যন্ত ছাড়তে পারছিলাম না, কিন্তু স্কুল থেকেই আমাকে চাকরি থেকে বার করে দেওয়া হয়েছে। এতদিন আমি চাকরিতে জয়েন করেছি, কখনো একটা টাকাও নিজে থেকে খরচা করতে পারলাম না। তার উপর সংসারের এত চাপ, এবার আমার পরিবার খুব ভালো মতোই বুঝতে পারবে। তিতলি যখন বাড়িতে গিয়ে ব্যাপারটা তার পরিবারকে জানায়, তখন তার পরিবারের সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে আর তারা নিজেদের ভুলের জন্য অনুশোচনা করতে থাকে। কিছুদিনের মধ্যে তিতলি আবার বাড়ি থেকে কিছুটা দূরে অন্য একটা স্কুলে চাকরিতে জয়েন করে। এবার আর তিতলিকে তার পরিবার ফোন করে কখনোই বিরক্ত করতে পারে না। কমলা দেবী তার স্বামী রতনবাবু এবং এক ছেলে আকাশের সঙ্গে বাস করে। আকাশের প্রতি তার মা বরাবরই ভীষণ পরিমাণে নির্ভরশীল ছিল। তারা শহরের অত্যন্ত ধনী পরিবার হওয়ায় আকাশের বাবা মা তাকে সুখ স্বাচ্ছন্দ্যে মানুষ করে। আকাশ শহরের সবথেকে বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে চাকরি সূত্রে বিদেশে চলে যায়। সেখানে গিয়ে সে অনেক টাকা রোজগার করে নিজের দেশে ফিরে আসে। আকাশ বিবাহযোগ্য হয়ে গেলে তার মা আকাশের জন্য গৃহবধূ খুঁজতে শুরু করে। দিদি ভাই, আপনার ছেলের জন্য আমি একটা সুপাত্রীর সন্ধান করেছি। আপনি আগে ফটো দেখুন, তাহলে নিজেই বুঝতে পারবেন। পারুলকে অসম্ভব সুন্দরী দেখতে, আর শিক্ষার ক্ষেত্রে সে আপনার ছেলের থেকে কোনো অংশেই কম নয়। শুধু এই যা কোনো চাকরি বাকরি করে না। রামচরণ বাবু কমলা দেবীকে পারুলের ছবি দেখায়। পারুলকে দেখতে অত্যন্ত সুন্দরী হওয়ায় কমলা দেবীর তাকে ভীষণ পরিমাণে পছন্দ হয়। সে পারুলকে দেখতে চাওয়ার জন্য রাজি হয়ে যায়। আমার ছেলে যা রোজগার করে তাতে আমার পুত্রবধূর খাওয়া পড়ার কোনোদিনও অসুবিধা হবে না। সুতরাং আমার ছেলের বউ আমার সেবা করবে আর ঘর সংসার সামলাবে, এটাই হবে আসল ধর্ম। ঘরের বউ ঘরে থাকাই ভালো। আমাদের কোনো টাকা পয়সার অভাব নেই দাদা, শুধু মেয়ে যেন সৎ পরিবারের হয় আর সুবংশের হয়। রামচরণ বাবু কমলা দেবীর সব কথা মেনে নেয়। সেই দিনই সন্ধ্যাবেলা
রামচরণবাবু ভীষণ আনন্দিত হয়ে বৃষ্টির মধ্যে পারুলের কুড়ে ঘরে এসে পৌঁছায়। পারুল ভীষণ গরিব পরিবারের মেয়ে ছিল। তার বাবা বাজারে সবজি বিক্রি করে এবং মা লোকের বাড়িতে বাসন মাজার কাজ করে। পারুলের বাবা মা তাকে অনেক কষ্ট করে পড়াশোনা শিখিয়ে মানুষ করেছিল, কিন্তু তারা অত্যন্ত গরিব হওয়ায় নিজেদের বাড়িঘরের দিকে কোনো নজর দিতে পারেনি। এর ফলে অত্যাধিক বৃষ্টি নামলে তাদের কুড়ে ঘরের চারিদিক জলে ভরে ওঠে। পারুল মা, তোর জীবনে অনেক সুখ আসতে চলেছে, তোর আর কোনো কষ্ট থাকবে না। আমি শহরের সবচেয়ে ধনী পরিবারে তোর জন্য বিয়ের কথা বলে এসেছি। তোকে বলেছিলাম না তোর এই কাকা তোর জীবনের সব দুঃখ মুছে দেবে। তোমার কথায় আমার বিশ্বাস নেই কাকা। এর আগে তুমি আমার জন্য অনেক সম্বন্ধ নিয়ে এসেছো, কিন্তু আমাদের এই কুড়ে ঘরে চাল ফুটো অবস্থা দেখে আর বর্ষাকালে ঘরের মধ্যে জমা জল দেখে কেউ এই গরিব ঘরের মেয়েকে বিয়ে করেনি, আর এবারও তাই হবে। কিচ্ছু হবে না, এই পরিবার সেই রকম না। ছেলে বিদেশে চাকরি করতো, এখন দেশে ট্রান্সফার হয়েছে, সুতরাং ওদের মানসিকতা অনেক উন্নত। ছেলের বাড়ির পক্ষ থেকে কালকে তোকে দেখতে আসবে, তাই তোর মা বাবাকে তুই বলবি তোকে যেন সুন্দর করে সাজিয়ে রাখে, বুঝেছিস? এই বলে রামচরণবাবু বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সন্ধ্যা হতে না হতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামে, আর সেই বৃষ্টির মধ্যে কমলা দেবী ও রতনবাবু পারুলকে দেখতে আসার জন্য গাড়িতে উঠে পড়ে। গাড়ি বৃষ্টির মধ্যেই শহর ছেড়ে গ্রামের পথে এগিয়ে চলে। কমলা দেবী গাড়ির মধ্যে বসে বসে অধৈর্য হয়ে ওঠে। আপনার কথা শুনে তো ছেলের বিয়ে দেওয়ার জন্য মেয়ে দেখতে যাচ্ছি। এই ঘুটঘুটে অন্ধকারের পথ তো আর শেষই হচ্ছে না। এরকম ভূতপুরীতে আমার ছেলের শ্বশুর বাড়ি হলে মহা বিপদ তো। ঠিক সেই মুহূর্তেই তাদের গাড়ি পারুলদের কুড়ে ঘরের সামনে এসে থামে। কমলা দেবী এবং রতনবাবু এরকম কুড়ে ঘর দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। তারা কিছুতেই ভাবতে পারে না যে আকাশের বিয়ে তারা এরকম ভাঙাচোরা কুড়ে ঘরে থাকা মেয়ের সঙ্গে ঠিক করে ফেলেছে। রামচরণ বাবুকে সেই কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কমলা দেবী তার উপর ভীষণ পরিমাণে রেগে যায়। রামচরণ বাবুর অনুরোধে তারা সেই চাল ফুটো ঘরের মধ্যে ঢুকে আসে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে রামচরণ বাবু? আপনি এভাবে আমাদের ঠকালেন। এই বৃষ্টির মধ্যে কতটা রাস্তা আমরা কষ্ট করে আসলাম বলুন তো, তার উপরে এরকম একটা ঘরের মেয়েকে দেখার জন্য। ইস, আমার গা জলে ভিজে যাচ্ছে। এই বলে কমলা দেবী এবং রতনবাবু কুড়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে বৃষ্টির জল থেকে বাঁচার জন্য ছাতা খোলে। তারা যা নয় তাই ভাষায় পারুল এবং তার পরিবারকে ও রামচরণ বাবুকে অপমান করে। এত অপমান শুনে পারুল এবং তার বাবা মায়ের খুবই খারাপ লাগে। দিদি ভাই, দয়া করে রামচরণ বাবুর উপর রাগারাগি করবেন না। ও আসলে আমার মেয়েকে ভীষণ পরিমাণে স্নেহ করে, তাই আমার মেয়ের জন্য একটা ভালো ঘরের সম্বন্ধ দেখেছে। আমার মেয়েকে আপনার ঘরের বউ করে নিয়ে যান, দেখবেন ও আপনার ছেলেকে এবং আপনার পরিবারকে খুব সুখে রাখবে। চুপ করুন, ভাগ্যের বৃষ্টির মধ্যে আমার ছেলেকে নিয়ে আসেনি, তা না হলে এরকম জল জমা কুড়ে ঘর দেখলেও আগেই বিয়ে না করে দিত। কিন্তু এখন আপনাদের এই ভিখিরি দুর্দশা দেখে আমাদের আর আপনার মেয়েকে নিজের বাড়ির বউ বানানোর কোনো ইচ্ছা নেই। ছাড়ো, এখন এসব কথা বলে কোনো লাভ নেই। চলো, আমাদের আবার শহরে ফিরতে হবে, না হলে বেশি রাত হলে বৃষ্টির পরিমাণ বাড়বে আর আমরা বাড়ি ফিরতে পারবো না। এই জল ভর্তি ভাঙা কুড়ে ঘরে দাঁড়িয়ে থাকতে আমার গা ঘিন ঘিন করছে। এই বলে তারা দুজনে ছাতা মাথায় দিয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। সেই মুহূর্তে পারুলের বাবা মা এবং রামচরণ বাবু তাদের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করে। তারা কিছুতেই আর এগোতে পারে না। পারুল এমন দৃশ্য দেখে এক কোণে দাঁড়িয়ে চোখে জল ফেলতে শুরু করে। দয়া করে আমার মেয়েকে অস্বীকার করে দিয়ে চলে যাবেন না। এরকম ঝড় বাদলের দিনে আমাদের বাড়িতে এসেছেন, তার উপর যদি সম্বন্ধটা ভেঙে দিয়ে চলে যান তাহলে আমার মেয়েটা মরে যাবে। আমরা গরিব হতে পারি, কিন্তু এতে আমাদের মেয়ের কোনো দোষ নেই। বিয়ের সময় আপনাদের যা লাগবে আমরা তাই দেব। আপনারা শুধু আমার মেয়েটিকে নিজেদের বাড়ির পুত্রবধূ বানিয়ে ও জীবনকে উদ্ধার করুন। আপনারা বড় লোক, গরিবদের অনেক সেবা শুশ্রূষা করেন, তাই হাত জোড় করে বলছি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিন। বিয়ের সময় আমি কোনো কমতি খামতি রাখবো না। কমলা দেবী এবং রতনবাবু তাদের কথা শুনে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তারা প্রথমে পারুলের সঙ্গে নিজেদের ছেলের বিয়ে দিতে না চাইলেও পারুলের বাবা মা এবং রামচরণ বাবু ভীষণ পরিমাণে জোর করায় তারা আকাশের সঙ্গে পারুলের বিয়ে দিতে রাজি হয়। কিন্তু সেই বিয়েতে তারা দুজনে অনেক শর্ত রাখে। আমি আকাশের সাথে আপনার মেয়ের বিয়ে দেব ঠিকই, কিন্তু তার জন্য আপনাকে বিয়েতে বড় লোকেদের মতো টাকা খরচা করতে হবে। লোকজনের সামনে আপনাদের ভাঙা কুড়ে ঘর যেখানে বৃষ্টির জল ঢুকে পড়ে এরকম দুর্দশা সম্পন্ন অবস্থা দেখানো যাবে না, কারণ আমাদের আত্মীয় স্বজনরা সবাই বড় লোক। সুতরাং সেই বুঝে আমাদের সমকক্ষ ভাবে আপনি টাকা খরচা করবেন। আপনি যা বলছেন দিদি ভাই তাই হবে। তাহলে এই বর্ষায় আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আর বর্ষাকালে আমি আমার গরিব মেয়ের বিদায় দেব।
এরকম কথা বলে কমলা দেবী তার স্বামীর সঙ্গে মাথায় ছাতা দিয়ে আবার গাড়িতে গিয়ে উঠে বসে পড়ে। তারা শহরের পথে আবার রওনা দেয়, কিন্তু পারুল ও তার পরিবার ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। তারা কোথা থেকে বিয়ের জন্য এত টাকা জোগাড় করবে কিছুই বুঝে উঠতে পারে না। আমি কি তোমাদের উপর এতটাই বোঝা হয়ে গেছি যে কোনো মতে আমাকে কুড়ে ঘর থেকে বিদায় করে দিতে পারলে তোমরা বেঁচে যাও? আমার ঘরে চাল ফুটো আর সেখান থেকে বৃষ্টির জল পড়ে, তাতে আমার থাকতে কোনো অসুবিধা নেই। আর তুমি যে বলে বসলে যে অত টাকা খরচা করে আমার বিয়ে দেবে, সেই টাকাগুলো কোথা থেকে পাবে বাবা? আমি এখনো বেঁচে আছি পারুল, সুতরাং তোর বিয়ের টাকা আমি যে করে হোক জোগাড় করে নেব। তুই শুধু এখন আনন্দে থাক। আর মেয়ে যদি বিবাহযোগ্য হয়ে যায়, তার বিয়ে নিয়ে বাবার সব থেকেই বেশি চিন্তা থাকে। সেই চিন্তা তুই বুঝবি না মা। এই বলে বিকাশ পরের দিন সকাল হতে না হতেই রামচরণ বাবুর সাথে বৃষ্টির মধ্যে মাথায় ভাঙা ছাতা নিয়ে বেরিয়ে পড়ে। তারা পারুলের বিয়ের জন্য টাকা জোগাড় করতে শুরু করে, কিন্তু এত টাকা তারা কোথা থেকে জোগাড় করবে সেটা কিছুতেই বুঝতে পারে না। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। বিকাশ বাবু তার স্ত্রীর সমস্ত গহনা বিক্রি করে কিছু টাকা জোগাড় করে। সেই সঙ্গে ভয়াবহ বৃষ্টির দিনে রামচরণ বাবুর সঙ্গে তাদের গ্রামের মহাজনের কাছেও যায়। দাদা, দয়া করে আপনি আমায় উপকার করুন। অনেক কষ্টে এই বর্ষার মধ্যে নিজের মেয়ের বিয়ে ঠিক করেছি, তাই আমি চাই আমি আমার কুড়ে ঘর আর বাকি জমি আপনার কাছে বন্ধক রেখে দেব। আর তার বিনিময়ে আপনি যদি আমাকে কিছু টাকা দেন, তাহলে আমার মেয়ের বিয়ের খরচ উঠে যায়। তোর কি মাথা খারাপ হয়ে গেছে বিকাশ? তোর ভাঙা কুড়ে ঘর আর সামান্য জমি বন্ধক রেখে আমি তোকে তোর মেয়ের বিয়ের খরচের জন্য টাকা দেবো? এ কখনোই হতে পারে না। তার থেকে তুই বরং এক কাজ কর, তুই তোর কুড়ে ঘর আর জমি আমাকে সম্পূর্ণ বিক্রি করে দে, তাহলে আমি ভেবে দেখতে পারি। এ আপনি কি বলছেন? আমি যদি আমার ভিটা মাটি বিক্রি করে দিই, তাহলে আমি পারুলের মাকে নিয়ে গিয়ে কোথায় উঠবো? আমাকে দয়া করুন। তাহলে বর্ষাকাল কেন, শীতকাল, গ্রীষ্মকাল, হেমন্তকাল, বসন্তকাল, কোনো কালে নিজের মেয়ের বিয়ে দিতে হবে না। যা বেরো এখান থেকে। কাজের সময় এসে মেয়ের বিয়ের খরচ চাইছে। এই নে 1000 টাকা, তোর মেয়ের জন্য ছাতা কিনে নিস, আর সেই ছাতাই মাথায় দিয়ে তোর মেয়ে আর হবু জামাইকে বিয়ে দিয়ে দে। বিকাশ বাবুর কাছে আর কিছু করার থাকে না। সে নিজের ভিটে মাটির দলিল মহাজনের কাছে বিক্রি করে দেয় এবং তার কাছ থেকে পারুলের বিয়ের জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নিয়ে নেয়। কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত সে মহাজনের কাছে কুড়ে ঘরে থাকার অনুরোধ করে। মহাজন না চাইতেও সেটা মেনে নেয়। ভিটে মাটি বিক্রি করার ব্যাপারে বিকাশবাবু কিংবা রামচরণ বাবু পারুল ও তার মাকে কিছুই জানায় না। পারুলের বাবা এবার মহা আনন্দে নিজের মেয়ের বিয়ের জন্য নানান রকম ব্যবস্থা করতে শুরু করে। বাবা, তুমি এত টাকা কোথা থেকে পেলে? আমার কিন্তু ব্যাপারটা সুবিধার মনে হচ্ছে না। এমনি এমনি কেউ তোমাকে এত টাকা কেন দেবে? আমাকে রামচরণ কাকাও তো কিছু বলছে না। তুই এসব ব্যাপারে একদম ঢুকবি না। শোন মা, আমি তোর বিয়েতে গ্রামের বিখ্যাত ক্যাটারারকে ইলিশ মাছ ভাপা আর মটন কষা আর গরম গরম বাসন্তী পোলাও রান্না করতে বলে এসেছি। আমাদের এইরকম আয়োজন দেখলে তোর বড়লোক শ্বশুরবাড়ির চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। আকাশ তার হবু বউয়ের ছবি দেখতে চাইলেও কমলা দেবী কিছুতেই তাকে নতুন বউয়ের ছবি দেখাতে চায় না, কারণ কমলা দেবী কিছুতেই বিকাশ বাবুর কথা বিশ্বাস করতে পারেনি যে তারা পারুল ও আকাশের বিয়েতে অনেক টাকা খরচা করতে পারবে। অন্যদিকে বিকাশ বাবু বর্ষার মধ্যে নিজের মেয়ের বিয়ের জন্য এলাহি আয়োজন করে ফেলে। বিয়েতে বৃষ্টির জলে যাতে কোনো অসুবিধা না হয় তাই সে অনেক টাকা খরচ করে রাজপ্রাসাদের মতো প্যান্ডেল তৈরি করে এবং বর্ষাকালের বিখ্যাত সমস্ত খাবার ও মিষ্টান্ন অর্ডার করে। এই সমস্ত কিছু করার পর বিকাশবাবু কমলা দেবীকে বিয়ের ব্যাপারে আশ্বস্ত করে। যাক, কি আর করব, ওই গরিব মেয়ের বাপ যখন এত আয়োজন করেই ফেলেছে, তখন ছেলের সাথে ওই গরিব মেয়েটার বিয়ে দিয়েই দিই। এমনিতেই বোকাঝোকা মেয়ে, সারা জীবন চাকরানি হয়েই থাকবে। আর এখন আকাশকে আমি ফটো দেখাবো না, একেবারে বিয়ের সময় গিয়ে বউকে দেখবে। আর ওই মেয়েটাও তো আমার ছেলেকে এখনো দেখেনি। বিয়ের দিন সন্ধ্যাবেলা ভয়াবহ বৃষ্টি শুরু হয়ে যায়। কমলা দেবী তার স্বামী, ছেলে এবং বাকি আত্মীয় স্বজনকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়ে উপস্থিত হয়। তারা সকলে বিকাশ বাবুর এরকম এলাহি আয়োজন দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। কমলা দেবী এবং রতন বাবু কিছুতেই ভাবতে পারে না যে পারুলের গরিব পরিবার বর্ষায় নিজেদের মেয়ের বিয়ের জন্য এত সুন্দর আয়োজন কিভাবে করেছে। কিছুক্ষণ পর পারুল এক সুন্দর বউয়ের বেশে বিয়ের অনুষ্ঠানে এসে উপস্থিত হয়। আকাশ এবং পারুল দুজন দুজনকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়। পারুল, তুই এখানে কি করছিস? মা তোর সাথে আমার বিয়ে ঠিক করেছে? ইম্পসিবল। সেই কলেজ লাইফের পর তোর সাথে তো আমার কোনোদিনও দেখা হয়নি। সরি, আমার বলা ভুল হলো। তুই আমার সাথে কোনো রকমের যোগাযোগ রাখিসনি। আকাশ, তোর সাথে আমার বিয়ে হবে? আমি কিছুতেই এই বিয়ে করব না। আমি কলেজ লাইফে তোর প্রেম প্রস্তাব গ্রহণ করিনি, কারণ আমি জানতাম যে তুই বড়লোক পরিবারের ছেলে, আর বড়লোক পরিবারের ছেলেরা একদমই ভালো হয় না।
আর তোর বাবা মায়ের ব্যবহারে আমি সেটা খুব ভালো মতোই বুঝতে পেরে গেছি। পারুল এবং আকাশ একই কলেজে জিওগ্রাফি অনার্স নিয়ে পড়াশোনা করত। আকাশের বরাবরই পারুলকে ভীষণ পরিমাণে পছন্দ ছিল, কিন্তু সে কখনো পারুলের সঙ্গে বন্ধুত্ব করার জন্য পারুলকে নিজের মনের কথা বলতে পারেনি। একদিন জিওগ্রাফি নোটস নেওয়ার অজুহাতে আকাশ পারুলের সঙ্গে কথা বলে এবং তাদের মধ্যে এক বন্ধুত্ব গড়ে ওঠে। এবং এরকমই এক বৃষ্টির দিনে আকাশ পারুলকে বিয়ের প্রস্তাব দেয়। আকাশ, তোর আর আমার সম্পর্ক কোনোদিনও সম্ভব হবে না, কারণ তুই অনেক বড় লোকের ছেলে। তোর পরিবারে আমার মতো গরিব ঘরের মেয়েকে মানায় না। তুই আমার সাথে আর কোনোদিনও দেখা করার চেষ্টা করিস না, আর আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগও করবি না। পারুলের আকাশকে মনে মনে ভালো লাগলেও সে বর্ষার দিনে আকাশের বন্ধুত্বের প্রস্তাবকে অস্বীকার করে। এর ফলে তাদের দুজনের মধ্যে আর কোনো যোগাযোগ থাকে না। দেখতে দেখতে প্রায় বেশ কিছু বছর কেটে যায় এবং এখন ঠিক সেই একই রকম বৃষ্টির দিনে বিয়ের মণ্ডপে তাদের দুজনের আবার দেখা হয়। বিয়ে বাড়িতে উপস্থিত সকলে পাত্র এবং পাত্রীর পূর্ব পরিচিতির কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়। পারুল আকাশকে কমলা দেবী এবং রতন বাবুর দুর্ব্যবহারের কথা বলে দেয়। এর ফলে তারা দুজনেই ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে। ছি মা বাবা, আমি তোমাদের কাছ থেকে এরকম একটা ব্যবহার কখনোই আশা করতে পারি না। ওনারা গরিব বলে তুমি ওনাদের এইভাবে অপমান করেছো। এভাবে গরিব অসহায় বাবা মাকে নিজেদের বিয়ে দেওয়ার জন্য নিজেদের সাধ্যের বাইরে গিয়ে টাকা খরচা করতে বাধ্য করেছো। আমি বাবাকে বারবার জিজ্ঞাসা করলেও বাবা বলছে না এত টাকা বাবা কোত্থেকে পেয়েছে। বাবা, তুমি যদি এখন সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি বিয়েটা করব না। আমি তোমাকে বারবার করে বলছি, তুমি সত্যি কথা বলে দাও। বিকাশ বাবু আর কোনো কথা চেপে রাখতে পারে না। সে নিজের ভিটে মাটি বিক্রি করে দেওয়ার কথাটা সকলকে জানায়। পারুল এবং তার মা বিকাশ বাবুর এমন কথা শুনে কমলা দেবী এবং রতন বাবু মনে মনে খুবই কষ্ট পায়। এই বিয়ে আজকেই হবে আর এই মণ্ডপেই হবে, কিন্তু আমি পারুলের বাবা মার থেকে একটা টাকাও নেব না। আর উনি যে ভিটামাটি বিক্রি করে টাকা নিয়েছেন সেই টাকা আমি ফিরিয়ে দেবো। দাদা, আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা আপনাকে অনেক অপমান করেছি। আমাদের 1 টাকাও লাগবে না। আপনি শুধু আপনার এই সোনার টুকরো মেয়েটাকে আমাদের ছেলের সঙ্গে বিয়ে দিন। পারুলের বাবা মা আকাশের বাবা মাকে ক্ষমা করে দেয়। পারুল যেই বিয়ের প্রস্তাব বহু বছর আগে ফিরিয়ে দিয়েছিল, এখন সেই বিয়ের প্রস্তাবই সে আকাশের কাছ থেকে গ্রহণ করে। সেই বর্ষার মধ্যেই ধুমধাম করে আকাশ এবং পারুলের বিয়ে হয়। বিয়ের পর আকাশ এবং তার পরিবার মহাজনের সমস্ত টাকা ফিরিয়ে দেয়। এভাবেই সকলে মিলে সুখে শান্তিতে সংসার করতে থাকে।